অবাধ্য হৃদস্পন্দন গল্পের ৪২তম অংশ। লেখিকা সুফিয়া সাফা। মাস্টার, আমি স্পাই নই। বিশ্বাস করুন, আমি সেখানে আপনাদের পিছু পিছু যাইনি। রুমা ফ্লোরে হাঁটু মুড়ে উদ্যানের সামনে হাত জোর করে আকুতি মিনতি করছে। উদ্যান কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে, বলল, বিশ্বাস? যেখানে আমি নিজেকে বিশ্বাস করতে পারি না, সেখানে তোর মতো একটা স্লেটকে বিশ্বাস করব? লুহান এক কোণে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সোহম আর অনিও সেখানে উপস্থিত। সোহম বলল, তুই এক্সকিউজ একটু কম দিয়ে তাড়াতাড়ি বল, কোন কোন তথ্য রেহানের কাছে পাচার করেছিস? রোমা কান্নায় ভেঙে পড়ল। আমি বলছি তো, আমি স্পাই নই। আমি নাদিয়াকে ফলো করতে করতে সেখানে গিয়েছিলাম। অনি খেপে গেল। নাদিয়াকে কেন ফাঁসাতে চাইছিস? তেহু তোকে সেখানে দেখেছে। নাদিয়াও যদি থাকতো, তেহু নিশ্চয়ই দেখতো ওকে। উদ্যান কোনো এক গভীর ক্ষোভে দগ্ধ হচ্ছিল। রোমার আর্তনাদ আর কানে পৌঁছালো কিনা বোঝা গেল না। হঠাৎই সে বাম হাতে থাকা গানটা রিলোড করে রোমার মুখ বরাবর তাক করল। তার রক্তচক্ষুর বিপরীতে রোমা নিজেকে বড্ড অসহায় অনুভব করতে লাগলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে লুহান আর দাঁড়িয়ে থাকতে পারল না। তেহু, আগে ওর কথাটা একবার শোন। আমি বুঝতে পারছি তুই অনেক পিসড হয়ে আছিস, কিন্তু নাদিয়ার বিরুদ্ধে আনা ওর অভিযোগ উড়িয়ে দেবার মতো নয়। উদ্যান তীক্ষ্ণ চোখে তাকালো, কিছু বলতে যাবে তার আগেই লুহান ফের বলল, তুই নিজের পাওয়ার ব্যবহার করে আমাকে চুপ করিয়ে দিছিস না? কয়েকদিন সময় দে। রোমা এখানেই বন্দি থাকুক। যদি সব প্রমাণ ওর বিরুদ্ধেই যায়, কিংবা আমি ওকে নির্দোষ প্রমাণ করতে না পারি, তখন না হয় তুই নিজ হাতে ওকে মেরে ফেলিস। লুহানকে যুক্তি উপস্থাপন করা দেখে সোহম অবাক হলো। প্রমাণ? তেহু ওকে নিজের চোখে দেখেছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? লুহান মাথা নাড়ল। হ্যাঁ, আমি জানি ওকে মেরে ফেলার জন্য এই একটা প্রমাণই যথেষ্ট। তবুও এটা ভুলে গেলে চলবে না, তেহুর সন্দেহের তালিকায় নাদিয়াও ছিল। উনি ভাবল, এভাবেই লুহান কথা বলতে থাকলে উদ্যান হৃদমের মতো লুহানের উপরও চটে যাবে। তাই সে বলল, তুই চুপ থাক। আমি আর সোহম তেহুর পক্ষে। ও যা বলবে তাই হবে। তুই একটাও বাড়তি কথা বলবি না। সোহম সায় দিল, হ্যাঁ, তুই ওকে শ্যুট করে দে তেহু। রোমা আঁতকে উঠল। অশ্রুসিক্ত নয়নে একবার সবার দিকে তাকিয়ে লুহানের দিকে তাকালো। লুহান আর আরজি অনুমান করতে পারলেও নিশ্চুপ হয়ে গেল। উদ্যান চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করল। গান নামিয়ে লুহানের উদ্দেশ্যে বলল, আমি তোকে 3 দিন সময় দিলাম লুহান। উদ্যান আর দাঁড়ালো না, উল্টো ঘুরে পানিশমেন্ট রুম ত্যাগ করল। তার চলে যাওয়ার মধ্য দিয়ে পরিবেশ হালকা হলো। এতক্ষণ যাবৎ চেপে রাখা নিঃশ্বাস ছাড়ল লুহান। রোমা তখনও তার দিকেই তাকিয়ে আছে। উদ্যানের প্রস্থানের পরপরই অনিয়ার সোহমও পা বাড়ালো বাইরের দিকে। তাদের পায়ের শব্দ মিলিয়ে যেতেই লুহান গলা খাকারি দিল। ধীরে স্বরে বলল, আমাদের হাতে বেশি সময় নেই। সেদিন কি হয়েছিল বলো আমাকে। রোমা হাতের উল্টো পিঠে চোখ মুছে হাঁটু আঁকড়ে ধরে বলল, আপনি কেন আমাকে সাহায্য করতে চান লুহান স্যার? লুহান চেয়ারে বসতে বসতে উদাস গলায় বলল, আমি একা চাইলে সম্ভব হতো না। তেহু নিজেও সুযোগ করে দিয়েছে। আপনি এড়িয়ে গেলেন লুহান স্যার। আপনি না আটকালে মাস্টার আমাকে মেরে ফেলতেন। লুহান বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করল। অপ্রাসঙ্গিক কথা বলার সময় নেই এখন। আমাদের হাতে সময় খুব কম। রোমা আবারও তাকালো তার দিকে। লুহান দৃষ্টি ফ্লোরে নিক্ষেপ করে কিছুটা কঠোর স্বরে বলল, তুমি একটু বেশি আশা করছো। আমি জাস্ট মনে হচ্ছে তুমি এমন কিছু করতে পারো না, সেই জন্যই তোমার পক্ষ নিয়েছি। আপনার কি তাহলে মনে হয় নাদিয়া এমন কিছু করতে পারে?
হ্যাঁ, আশঙ্কা আছে, কারণ খুব অল্প সময়ের জন্য হলেও ও রেহানের পার্সোনাল মেইড ছিল। রুমার বুকের ভেতর যে আশার প্রদীপটুকু জ্বলছিল লোহানের হিমশীতল যুক্তিতে তা নিভে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য চোখে তাকালো। সময় নষ্ট না করে বলল, সেদিন কি হয়েছিল? লোহান তাগাদা দিল। রোমা বলতে শুরু করলো, সেই রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখি নাদিয়া পাশে নেই। ওয়াশরুমের দরজা খোলা থাকায় বুঝতে পারি ও রুমের কোথাও নেই। ওকে খুঁজতে খুঁজতে আমি রুমের বাইরে বেরোতেই দেখতে পাই ও চুপি চুপি কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমার একটু সন্দেহ হয়েছিল, সেই জন্যই ওর পিছু নিয়েছিলাম। কিছুক্ষণ পরেই আমি বুঝতে পারি নাদিয়া মাস্টার আর মিস্ট্রোসাকে ফলো করছে। ট্রি হাউসের সামনে আসার পর মিস্ট্রোসা বেরিয়ে যাওয়ার পরপরই নাদিয়া উধাও হয়ে যায়। আমি আর খুঁজে পাই না ওকে। ভাগ্যিস পথিমধ্যে আমি চিহ্ন রেখে গিয়েছিলাম, নইলে আমি হয়তো এস্টেটে ফিরেই যেতে পারতাম না। লোহান মন দিয়ে সব কথা শুনে বলল, এই ব্যাপারে আমাদের কাউকে বলনি কেন? রুমার স্বপ্ন ঢোক গিলল, মানসপটে ভেসে উঠল সেই রাতের চিত্র। রুদ্ধ কণ্ঠে বলল, আমি ফিরে এসে নাদিয়াকে রুমে ঘুমিয়ে থাকতে দেখে ধাঁধায় পড়ে গিয়েছিলাম। ও এমনভাবে শুয়েছিল যেন দিন দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। আমি ভেজা কাপড় চেঞ্জ করে আসতেই ও চোখ মেলে তাকায়। আমাকে ভয় দেখিয়ে প্রশ্ন করে, এত রাতে তুই কোথায় গিয়েছিলি রুমা? আমি থতমত খেয়ে যাই। কিছুই বলে উঠতে পারি না। নাদিয়াও আর কোনো প্রশ্ন করে না। তারপর আপনারাও মিস্টোসাকে খোঁজার মিশনে বেরিয়ে যান, যার কারণে নাদিয়ার ব্যাপারে বলার সুযোগ পাইনি। মিথ্যা বলবো না, আমি বিষয়টা নিয়ে আতঙ্কেও ছিলাম। মনে হচ্ছিল ওর বিরুদ্ধে কিছু বলতে গেলে উল্টো আমি নিজেই ফেঁসে যাব। আর দেখুন তাই হলো। সব সময় আমার সাথেই কেন এমন হয় লোহান স্যার? বলতে পারেন কেন কিছু না করেও আমার জীবনটাই দুর্বিষহ হয়ে ওঠে? রোমা ফের হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। কয়েক মুহূর্ত নীরব থেকে লোহান বলল, আমি যেভাবেই হোক সত্যটা সামনে আনবো। তার বিনিময়ে তোমাকে একটা কথা দিতে হবে। রোমা প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। লোহান বলল, তোমাকে কথা দিতে হবে যে তুমি চলে যাবে এখান থেকে, আর কখনো নিজের দুর্ভাগ্যের জন্য আমাকে দোষারোপ করবে না। রোমার মুখ বিবর্ণ হয়ে গেল। উপলব্ধি করতে পারল লোহানের মনে তার জন্য একটু অনুভূতি নেই, একটুও না। সে ক্ষীণস্বরে বলল, হ্যাঁ যাব, হ্যাঁ, আর কখনো মুখোমুখি হব না আপনার। দোষারোপও করব না আপনাকে। শুধু মিথ্যা অপরাধে অভিযুক্ত হয়ে মরতে চাই না আমি। লোহান আর দাঁড়ালো না। দরজার দিকে এগোতে এগোতে বিড়বিড়িয়ে বলল, আমি যথাসাধ্য চেষ্টা করব। আর হ্যাঁ, থাকা পড়া নিয়ে চিন্তা করবে না, সেসবের ব্যবস্থা আমি করে দেব। রোমা মিছি হাসল। একধানে তাকিয়ে রইল লোহানের মিলিয়ে যাওয়া ছায়ার দিকে। ড্রেসিং টেবিলের সামনে বসে অন্যমনস্কভাবে হাতে ক্রিম মাখছিল ফুল। তার দৃষ্টি আয়নার উপর স্থির থাকলেও মনটা বিচরণ করছিল ভাবনার কোনো এক গহীন জগতে। কি যে এত ভাবছে তা শুধু সেই জানে। হঠাৎ দরজা খোলার খচ শব্দে চমকে পেছন ফিরতেই দেখল উদ্যান দাঁড়িয়ে আছে। ফুল বসা থেকে দ্রুত উঠে দাঁড়ালো। উদ্যানকে নিজের দিকে ধীর পায়ে এগিয়ে আসতে দেখে সে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করলো। সরে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হলো। উদ্যান দুই হাত দিয়ে তাকে ড্রেসিং টেবিলের সাথে এক প্রকার অবরুদ্ধ করে ফেলল। কি করছেন? ফুল অস্পষ্ট স্বরে আওড়ালো। উদ্যান ওর কানের কাছে মুখ নামিয়ে তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করল, রোমান্স। ফুল কিছু বলার জন্য মুখ করলেই উদ্যান হামলে পড়ল তার ঠোঁটের উপর। অতর্কিত হামলায় ফুল বিস্মিত হয়ে গেল। ভারসাম্য হারিয়ে একপাশে ঢলে পড়তে চাইলে উদ্যানের চুম্বনের মাঝেই তাকে তুলে ড্রেসিং টেবিলের উপর বসিয়ে দিল। সেই ধাক্কায় টেবিলের উপর থাকা প্রসাধন সামগ্রীগুলো ঝনঝন শব্দে মেঝেতে ছিটকে পড়ল। ফুল বুঝতে পারল না উদ্যান তার উপর কিসের ক্ষোভ ঝাড়ছে।
স্রেফ বুঝতে পারল এটাকে রোম্যান্স নয়, টর্চার করা বলে। ফুল উদ্যানকে সরিয়ে দিতে চেয়েও ব্যর্থ হলো। উদ্যান আরও আক্রোশের সাথে নিজের সবটুকু রাগ উজাড় উগরে দিতে উঠে পড়ে লাগলো। আহ! আকম্বা কারো চিৎকারে উদ্যানের কাজে বাগড়া পড়ল। সে পাশ ফিরে তাকাতেই উর্বিকে দাঁড়িয়ে থাকতে দেখল। মুহূর্তেই অভিব্যক্তি পাল্টে গেল তার। ফুলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ওই মেয়েটা এখানে কি করছে? এ সুযোগে ফুল উদ্যানের হাতের নিচ দিয়ে বেরিয়ে এলো। ঝাপসা চোখে উদ্যানের দিকে তাকিয়ে নিজের ঠোঁটে হাত ছোঁয়ালো। ইতিমধ্যেই ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। ফুলের নাসারন্ধ স্ফীত হলো। চড়া গলায় বলল, এমন করে কেউ চুমু খায়? কি চাইছেনটা কি আপনি? উদ্যান দাঁতে দাঁত পিষে বলল, আমি উত্তর পাইনি। পেটাল, ওই মেয়েটা এখানে কেন? ফুল নাক টেনে ঠোঁট মুছতে লাগলো। মৃদু স্বরে বলল, এ বাড়িতে আমাকে ছাড়া উনি কাউকে চেনেন না। একা একা থাকাটাও তার জন্য সেফ নয়। উদ্যানের চল শক্ত হলো। কেন হৃদয়কে নিজের রুমে রাখতে পারেনি? যদি প্রয়োজনই না হয় তাহলে এস্টেট আনার মানে কি? কি বললেন আপনি? রিদম স্যার ওনাকে কোন যুক্তিতে নিজের রুমে রাখবেন? তর্জনী আঙ্গুল দিয়ে কপালার ঘাড় চুলকাতে চুলকাতে উদ্যান বলল, আমি বলতে চেয়েছি ওর বাপ মা কেউ নেই। মেয়েটা রিদমের পরিচিত না হলে সেখানে রেখে আসলেই পারত। ফুল উর্বির পাশে গিয়ে দাঁড়াতেই উর্বি ভয়ে সিটিয়ে গিয়ে ফুলের বাহু শক্ত করে চেপে ধরল। সেটা আপনিই গিয়ে বরং জিজ্ঞেস করুন। আমারও মনে হয় তাকে আর বাড়িতে রেখে আসাই ঠিক হবে। মেয়েকে খুঁজে না পেয়ে তারও হয়তো অনেক চিন্তায় আছেন। উদ্যান বিনা বাক্যে চলে যেতে নিলে ফুল উর্বির হাত সরিয়ে দিয়ে তার পত্রোধ করল, আপনার সঙ্গে আমার কথা আছে। উদ্যান ঘাড় কাত করে ফুলের ওপর দৃষ্টি নিক্ষেপ করল। ফুল হড়বড়িয়ে গেল। উদ্যান তার মুখের একদম কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আগে ওই মেয়েটার ব্যবস্থা করি, তারপর কথা শুনবো কেমন? ওই মেয়ের উপস্থিতি বিরক্ত করছে আমায়। উদ্যান তাকে সরিয়ে দিতে চলে যেতে চাইলে ফুল বলে ওঠে, রিদম স্যারের কাছে যাচ্ছেন? উদ্যান পিছু না ফিরেই বলল, সহম রেখে আসবে ওকে। রিদমের প্রয়োজন পড়বে না। উদ্যান ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্রই উর্বি ছুটে এলো। সে আচমকা ফুলের গালে দুহাত রেখে অস্থির হয়ে প্রশ্ন করল, তোমাকে উনি ব্যথা দিয়েছেন তাই না? ফুলের গাল গরম হয়ে উঠল। চোখ নামিয়ে বলল, হ্যাঁ, খুব ব্যথা দিয়েছেন। উর্বির অস্থিরতা বেড়ে গেল। হ্যাঁ, আমাকেও সেই লোকগুলো ব্যথা দিত খুব। তুমি আর ওনার কাছে যাবে না কেমন? ফুল হতচকিত নয়নে তাকালো। তড়িঘড়ি করে বলল, উনি জেগে গেছেন। ভালোবাসি ওনাকে। এই অবস্থায় ওনাকে আটকালে সহজ কথা নয়। সর্বোপরি উনি আমার স্বামী হন। অধিকার আছে আমার উপর। ফুলের মুখে স্বামী শব্দটা শোনা মাত্র উর্বি হাত ছেড়ে দিয়ে নিজের মাথা চেপে ধরল। তার চেহারায় এক অবর্ণীয় যন্ত্রণার ছাপ ফুটে উঠল। বিড়বিড়িয়ে বলল, আমারও স্বামী ছিল। কই, সে তো ব্যথা দেয়নি আমাকে। ওই লোকগুলো তো আমার স্বামী ছিল না, তাও কেন ব্যথা দিল? উর্বির অস্বাভাবিক আচরণ দেখে ফুল ঘাবড়ে গেল। সে দ্রুত এগিয়ে গিয়ে উর্বির কাঁধে হাত রাখল। তাকে শান্ত করার চেষ্টা করে বলল, ম্যাম, আপনি এসব কথা বাদ দিন। আপনার বিশ্রামের প্রয়োজন, ঘুমাতে চলুন। ফুল কোনোমতে উর্বিকে আবারও পাশের সুইং বেডওয়ালা রুমটার দিকে নিয়ে গেল। রিদমের থেকে মেয়েটার বাড়ির অ্যাড্রেস কালেক্ট করে মেয়েটাকে রেখে আয়। উদ্যানের কথাগুলো শুনে সোহম বিছানা থেকে ধরফরিয়ে উঠে বসল। আরে কি হয়েছে, ভেতরে এসে বল। উদ্যান গটগট করে ভেতরে ঢুকে সোহমের বিছানার একপাশে ধপ করে বসে পড়ল। তার চোখে মুখে বিরক্তির ছাপ। যা বললাম তাই কর। এমন কথার সারাংশ বুঝতে পারল না সোহম। হাসার চেষ্টা করে বলল, মেয়েটা একজন পুলিশ ইন্সপেক্টর। প্রায় 3 সপ্তাহ ধরে ওর সাথে যা হয়েছে তা তোর অজানা নয়। এই অবস্থায় বাড়িতে রেখে আসা সেভ হবে?
উদ্যান গম্ভীর গলায় বলল, হ্যাঁ, কিন্তু এইটা কি আর পেটালকে বলতে পারবো? ও তো বলবে পুলিশ কেস হলে হোক, তাতে আমাদের সমস্যা কি? আমরা তো কিছুই করিনি, যা করার রিহান করেছে। হ্যাঁ, তা তো ঠিকই, রেহান খুব খারাপ করেছে মেয়েটার সাথে, কিন্তু ভেবে দেখ, মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার পেছনে রেহানের উদ্দেশ্য ঠিক কী ছিল? উদ্যান নির্বিকার কণ্ঠে বলল, রিদমের সাথে মেয়েটার সম্পর্ক আছে সেটা বুঝতে পারছি, কিন্তু মেয়েটাকে পেটালের রুমে রাখাটা পছন্দ হয়নি আমার। এখানে রিদমের দোষ নেই, ও মেয়েটাকে নিজের কাছেই রাখতে চেয়েছিল, কিন্তু মাঝখান থেকে ভুল নিয়ে গেছে মেয়েটাকে। আমরাও কিছু বলতে পারিনি। উদ্যান সোহমের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলল, আমি কিছু বলতে চাই না। মেয়েটাকে রিদম নিজের কাছে রাখতে না চাইলে মেরে ফেলবো। সোহম বেড সাইড থেকে ফোন তুলে নিল, আমি রিদমকে জিজ্ঞেস করে দেখছি। উর্বিকে ঘুম পাড়িয়ে রুম থেকে বেরোতেই ফুলের দরজায় কড়া নাড়ে কেউ। ফুল দুপা এগোতেই দরজা ঠেলে মেলো কি মারে, ভেতরে ঢুকবো? ফুল তৎক্ষণাৎ মাথা নাড়ে। মেলো ভেতরে ঢুকতেই সরাসরি জিজ্ঞেস করে, উর্বি কোথায়? ফুল হাতের ইশারায় দেখিয়ে দিতেই মেলো হনহনিয়ে চলে যায় সেদিকে। ফুলও তাকে অনুসরণ করে। মেলো উর্বির হাত ধরে টেনে ওঠাতে গেলে ফুল বলে ওঠে, আহা, ওনার ঘুম ভাঙাচ্ছেন কেন? মেলো বরাবরের মতো নিরাসক্ত কণ্ঠে বলল, ওকে ওর বাবা মায়ের কাছে রেখে আসবো, তাই নিয়ে যাচ্ছি। ফুল হতভম্ব হয়ে ঘড়ির দিকে তাকালো, এত রাতে? হ্যাঁ, কেন? তুমি চাও না ও নিজের বাড়ি যাক? ফুল হালকা হেসে বলল, হ্যাঁ চাই তো, কিন্তু সকালে নিয়ে যাওয়া যেত না? মেলো একটু তেতো গলায় বলল, তোমার হাজবেন্ডের তর সইছে না, সে একান্তে তোমার সাথে সময় কাটাতে চায়। উর্বি এখানে থাকলে তার সমস্যা হবে। ফুল চোখ বড় বড় করে তাকালো, এগুলো কোন ধরনের কথাবার্তা? মাস্টার আপনাকে বলেছেন এসব? হুম, বলেনি, না বললেও বুঝি আমি। অনেক বছর ধরে একসাথে আছি তো, তাই। ফুল স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ নীরব থেকে আলতো পায়ে মেলোর পাশে গিয়ে দাঁড়ালো। খুব সংকোচ নিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, তাহলে বলুন না, উনি আমাকে সত্যিই ভালোবাসেন তো? মেলো অনুভূতি শূন্য চোখে তাকালো। ও যখন বলেছে ভালোবাসে, তখন ভালোবাসে, এটাই মেনে নাও। আপনি হ্যাঁ বা না এর মাধ্যমেই উত্তর দিতে পারতেন। মেলো উত্তর দেওয়ার আগেই উর্ভির ঘুম ছুটে গেল। মেলোকে দেখে ছিটকে দূরে সরে যেতে চাইলে ফুল আশ্বস্ত করে বলল, ভয় পাবেন না, উনি মেলো ম্যাম আপনার ক্ষতি করবেন না, উল্টো আপনাকে উনি বাড়িতে পৌঁছে দেবেন। আপনি যেতে চান না বাবা মায়ের কাছে? উর্বিকে না সূচক মাথা নাড়তে দেখে মেলো আর ফুল দুজনেই বিমূঢ় হলো। ফুল জিজ্ঞেস করলো, কেন যেতে চান না? উর্বি ম্লান হাসল, ওনারা আমাকে পছন্দ করেন না, ভাবেন আমি অপয়ার, সেই জন্যই আমার স্বামী ছেড়ে দিয়েছে আমার। আর সত্যি বলতে আমারও এখন তাই মনে হয়। উর্বির কথা শুনে ফুল আর মেলো বুঝতে পারলো উর্বি স্বাভাবিক হচ্ছে। একই সাথে তার কথা শুনে খারাপ লাগলো ফুলের। তুমি এখানে থাকতে পারবে না, চলো আমার সাথে। মেলো এক প্রকার টেনেই নামালো তাকে। উর্বি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি যাব না, ফুলের সাথেই থাকবো, ছেড়ে দাও আমাকে। ফুলের অনেক খারাপ লাগলো উর্বির জন্য। দরজার অভিমুখে আসতেই ফুল মেলোকে আটকানোর প্রয়াস করলো। মেলো ম্যাম, ছেড়ে দিন, আমি বুঝিয়ে শুনিয়ে ওনাকে বাড়িতে যাওয়ার জন্য রাজি করব, আপনি না হয় কাল দিয়ে আসবেন। ফুল মুখ বাঁকিয়ে বলল, ওইদিকে তোমার হাজবেন্ড অবৈধ অধৈর্য হয়ে পড়েছে, আর এদিকে তুমি ওকে রেখে দিতে চাইছো? হ্যাঁ, উর্বি এখানে থাকলে মেরে ফেলবে ওকে। ফুলের মেজাজ খারাপ হলো। ওনাকে আমি দেখে নেব, আপনি ছেড়ে দিন উর্বি ম্যামকে। মেলো শুনল না। উর্বিকে নিয়ে রিদমের দরজার সামনে আসতেই থেমে দাঁড়ালো, দাঁত কিরবিরিয়ে বলল, ফুল তুমি নিজের রুমে যাও। ফুলের একটু
খটকা লাগলো। সে বলল, আমি উর্বি ম্যামকে বাড়ির বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো। মেলোর আর কিছুই করার রইল না। সে হৃদমের রুমের দরজা ঠেলে উর্বিকে ভেতরে ঢুকিয়ে দিল। ফুল বিস্মিত চোখে তাকিয়ে রইল। ঘটনার আকম্বিকতায় তার চিন্তাভাবনা অবিন্যস্ত হয়ে পড়ল। এটা কি করলেন আপনি? উর্বি ম্যামকে হৃদম স্যারের রুমে কেন ঢুকিয়ে দিলেন? মেলো নিজের রুমের দিকে হাঁটা ধরে বলল, আমি উর্বির বাড়ির ঠিকানা জানি না। হৃদম আর উর্বি একে অপরের বন্ধু, তাই হৃদমই পৌঁছে দেবে ওকে। ফুল মেলোর পিছু পিছু গেল ঠিকই, কিন্তু আর কিছু জানতে পারল না। হৃদম উর্বির বন্ধু হয় জেনে ফুলের অদ্ভুত লাগলো। বন্ধু হলেও বাকি, হৃদম লোকটা সুবিধাজনক নয়। ফুল কিভাবে উর্বিকে এমন একটা লোকের সাথে এক রুমে ফেলে রেখে চলে যাবে? ফুল ঘুরে এসে হৃদমের দরজায় নক করতে লাগলো। কয়েকবার নক করার পর একজন মহিলা দরজা খুলে দিল। মহিলাটাকে দেখে ফুল হোঁচট খেল। সে চেনে তাকে, উনি একজন ডাক্তার। জি মিস্ট্রসা, কিছু বলবেন? ডাক্তারের প্রশ্নে ফুলের ভাবনার ঘাটে বিরল। হ্যাঁ, উর্বি ম্যাম ভেতরে আছেন। ডাক্তার সরে যেতেই ফুল দেখল উর্বিকে বিছানায় শুইয়ে হাতে একটা ইঞ্জেকশন পুশ করা হচ্ছে। হয়তো ইঞ্জেকশনের প্রভাবেই উর্বি ধীরে ধীরে নেতিয়ে পড়ছে। ফুল আলতো পায়ে ভেতরে ঢুকলো। রুমে 3-4 জন মেইড উর্বিকে ঘিরে বসে আছে। ফুল চারপাশে চোখ বুলালো, কিন্তু হৃদম নজরে এলো না। তখনই ফুল হাতে হ্যাঁচকা টান অনুভব করলো। উদ্যান তাকে টেনে রুমের বাইরে এনে বলল, ওই মেয়ের চিন্তা তোমাকে করতে হবে না, চলো রুমে চলো। ফুল হাত সরিয়ে দিতে চাইল, কিন্তু উদ্যানের সাথে পেরে উঠল না। উদ্যান তাকে টেনে রুমে নিয়ে এলো। বিছানায় ছুঁড়ে মেরে দরজা লাগিয়ে দিল। উদ্যানকে এগিয়ে আসতে দেখে ফুল শুকনো ঢোক গিলল। প্রসঙ্গ পাল্টাতে বলল, হৃদম স্যারের রুমে উর্বি ম্যামকে রাখা কতটুকু যৌক্তিক বলে মনে করেন? আপনি না বললেন সোহম স্যার রেখে আসবে তাকে? উদ্যান বিছানায় হাত রেখে ধীরে ধীরে উঠে বসলো। ফুল পিছিয়ে যেতে লাগলো। উদ্যান মনোচ্ছন্ন কণ্ঠে বলল, সোহম ওর বাড়ির ঠিকানা জানে না। হৃদমও এস্টেটে নেই। বললাম তো, তোমাকে চিন্তা করতে হবে না। সবচেয়ে বড় ফ্যাক্ট, মেয়েটা হৃদমের গার্লফ্রেন্ড। ফুল তবদা খেয়ে চেয়ে রইল। আপনি যা তা বলছেন? উনি কখনোই হৃদম স্যারের মতো লোকের গার্লফ্রেন্ড হতে পারেন না। উদ্যান ঠোঁটের কোণ প্রসারিত করে বলল, গার্লফ্রেন্ডের মানে মেয়ে বন্ধু বোঝাতে চেয়েছি। বাংলায় কি বলে একে? বান্ধবী, রাইট? ফুল পেছাতে পেছাতে খাটের কিনারায় চলে গেলে উদ্যান তার পা ধরে টান দেয়। ঠাস করে খাটের ওপর শুয়ে পড়ে ফুল। উদ্যানকে আটকানোর চেষ্টায় বলে ওঠে, আকসারাও আপনার গার্লফ্রেন্ড, তাই না? উদ্যানের চাহনি স্থির হলো ফুলের উপর। আকসারার কথা এই মুহূর্তে হয়তো আশা করেনি সে। প্রসঙ্গ বহির্ভূত কথা বলবে না। আমি আগেই ওর সাথে নিজের সম্পর্কের কথা ক্লিয়ার করেছি। ফুল ভয়ে ভয়ে বলল, মিথ্যা বলছেন। আপনি আসলে বন্ধুত্বের মতো সম্পর্কগুলোকেও সহ্য করতে পারেন না। উদ্যান ফুলের ওপর থেকে সরে গিয়ে সোজা হয়ে বসল। দৃষ্টি একদিকে নিক্ষেপ করে বলল, হ্যাঁ ঠিক বলেছ। আমার সাথে যায় না এসব। আকসারাকে বন্ধু বলার কারণ হলো তুমি যাতে ওকে আর আমাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা না করো। ফুল ছাড়া পেয়ে ওনাকে ঠিকঠাক করতে করতে উঠে বসলো। এত শত অজুহাত না দিয়ে সত্যিটা বলে দিলেই পারেন। উদ্যান আকম্বিক ফুলের হাত চেপে ধরে নিজের কাছে টেনে নিল। ফুল অপ্রস্তুত হয়ে পড়ল। উদ্যানের কোলে বসে কেমন যেন অস্বস্তি লাগছে তার। উদ্যানের সাথে চোখাচোখি হতেই ফুল মাথা নিচু করে নিল। মিনমিনিয়ে বলল, আপনি বলেছিলেন ভালোবাসি বলে দিলেই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। উদ্যান আর থুতনি উঁচু করে ধরে বলল, অফারটা সীমিত সময়ের জন্য ছিল। তখন ভালোবাসি বলে দিলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যেতে। ফুলের শরীর কাঁপতে লাগলো। আপনি খুব চতুর লোক, কিন্তু ঠিক নিজের ক্ষমতার জোরে কাজ হাসিল করে নেন। উদ্যান বৃদ্ধাঙ্গুলে ফুলের ঠোঁটে স্লাইড করতে লাগলো। ব্যথায় কুঁকড়ে গেল ফুল। ব্যথা পাচ্ছি।
উদ্যান গভীর গলায় বলল, বিয়ের কয় মাস হলো পেটাল? ফুল ব্যথাতুর কণ্ঠে বলল, প্রায় 9.5 মাস। এখনো কাছে যেতে নিষেধ করছো? নিষেধ করলেই শুনবেন আপনি? উদ্যান ধৈর্যহারা হয়ে আওড়ালো, নিষেধ কেন করবে? ভালোবাসো না আমায়? ফুলটের ঠোঁট চেপে বলল, কাছে আসতে দেওয়ার মধ্যে দিয়েই কি ভালোবাসার প্রমাণ দিতে হবে? উদ্যান কিয়ৎক্ষণ তাকিয়ে রইল ফুলের লজ্জামাখা মুখখানার দিকে। আগেও বলেছি পেটাল ভালোবাসা প্রমাণ করার জিনিস নয়, খুব কাছে গিয়ে অনুভব করে নিতে হয়। ফুল চোখ তুলে উদ্যানের চোখের দিকে তাকালো। কাছাকাছি গিয়েই ভালোবাসা অনুভব করতে হয় বুঝি? হ্যাঁ, আমি তোমার কাছাকাছি গিয়েই ভালোবাসা অনুভব করে নেব। এর মধ্য দিয়ে কি আমিও আপনার ভালোবাসা অনুভব করতে পারবো? উদ্যান একদৃষ্টে ফুলের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। ঠোঁটজোড়া তার রুক্ষতার চিহ্ন বয়ে বেড়াচ্ছে। সে উত্তর না দিয়েই ফুলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দাবিয়ে দিল। ফুল এক হাতে খামচে ধরল উদ্যানের শার্টের বুকের অংশ। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা শীতল অশ্রুকণা। সে কেন উদ্যানের গভীর স্পর্শে কামুকতা ছাড়া আর কিছুই অনুভব করতে পারে না? এটা কি তারই ব্যর্থতা হবে হয়তো? উদ্যান ক্রমশই সীমানা পেরিয়ে ফুলের শরীরে হাত বুলিয়ে যাচ্ছে। ফুল প্রথমে সহ্য করে নিতে চাইলেও সহ্য করতে পারল না। সুদীর্ঘ চুম্বনের পর উদ্যান তার ঠোঁট ছেড়ে দিয়ে গলায় ঠোঁট ছোঁয়াতেই ফুল হাঁসফাঁস করে উঠল, আমি সহ্য করতে পারছি না। উদ্যান তাকে শুইয়ে দিয়ে ঘর কাঁপিয়ে আদেশ দিল, অ্যালেক্স, টার্ন অফ দ্য লাইটস। সঙ্গে সঙ্গে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। উদ্যান এক হাতে শার্টের বোতাম খুলতে খুলতে আরেক হাতে ফুলের ওড়না সরিয়ে দিল। হ্যাক্সিটনে বলল, ইউ উইল এনজয় ইট, ডোন্ট ওয়ারি। ফুলের শরীর শিউরে উঠল। তার মাঝে উদ্যানকে বাধা দেওয়ার মতো শক্তি নেই। প্রচণ্ড মানসিক চাপে তার মাথা ব্যথা যেন কয়েকশো গুণ বেড়ে গেছে। উদ্যান শার্টের বোতাম আগলা করে ফুলের ঘাড়ে চুমু খেতে খেতে উপলব্ধি করল ফুলের শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সে মুখ তুলে ফুলের মুখায়বে চোখ রাখল। মেয়েটা মাথা ব্যথায় গোঙড়াচ্ছে শুধু। উদ্যান নীরবে কণ্ঠে বলল, তুমি কি থেমে যেতে বলছো? ফুল রাঙা গলায় বলল, থেমে যেতে বলার সাহস নেই। অ্যালেক্স, টার্ন অন দ্য লাইট। উদ্যানের আদেশে রুম পুনরায় আলোকিত হয়ে উঠল। জোর করে কিছু করার ইচ্ছা থাকলে আরও আগেই করে ফেলতাম। উদ্যান শার্টের বোতামগুলো লাগিয়ে উঠে যেতে চাইলে ফুল তার হাত ধরে ফেলে। উদ্যান ভ্রু কুঁচকে তাকায়। ফুল কান্না চেপে বলে, আপনি বলেছিলেন ট্যুর থেকে ফিরে এসে আমাকে খানজাদা নিবাসে নিয়ে যাবেন। উদ্যান ফুলের হাত ঝাড়া মেরে সরিয়ে দিল। তখন কোনো কথা বলতে হয় না তার বিন্দুমাত্র ধারণা নেই তোমার? ইউ আর কেয়ারলেস। আমি কেয়ারলেস হতে পারছি না। আবেশ ভাই আমার জন্য কান্নাকাটি করছে। আমি এখনো তাকে সত্যিটা বলতে পারিনি। হয়তো তার ভালোবাসাই আপনার আর আমার মাঝে দেয়াল তুলে রেখেছে। উদ্যানের মাথায় আগুন জ্বলে উঠল। সে ঘরে এসে ফুলের হাত মুচড়ে ধরে বলল, এই দেয়াল ভেঙে ফেলতে আমার 2 সেকেন্ডও লাগবে না পেটাল। ফুল ছলছল চোখে তাকালো। ভেঙে ফেলতেই যেতে চাইছি, যেতে দিন আমাকে। এই দেয়াল ভাঙা বাঞ্ছনীয় হয়ে উঠেছে। উদ্যানের হাতের বাঁধন আগলা হলো। টেবিলের উপর রাখা পানির গ্লাস হাতে নিয়ে পুরোটা পানি খেয়ে নিল। এসির ঠান্ডা বাতাসেও ঘামছে সে। ফুলের পাশে ধপ করে বসে পড়ল। সকালে যাচ্ছি আমরা খানজাদা নিবাসে। ফুল স্বস্তির নিঃশ্বাস পেল। ধীর পায়ে উঠে ওয়াশরুমে চলে গেল। বেরিয়ে এসে আর উদ্যানকে দেখতে পেল না। খুব খারাপ লাগলো তার। ক্ষমা করবেন আমায়। ফিরে এসে আমি নিজে আপনার কাছে যাব, তাতে আমার মস্তিষ্ক সায় দিক বা না দিক। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।